21 বছর ধরে থেমে আছে সেরনিয়াবাদ হত্যা মামলা। বঙ্গবন্ধু হত্যার মূল উদ্দেশ্য খুঁজতে তদন্ত কমিশন হবে জানালেন আইনমন্ত্রী। দেশে সুইডেনের টিকা ট্রায়াল সেপ্টেম্বরে। নাকে মুখে স্প্রে করে প্রয়োগ। ঢাকায় পৌঁছালো চীনের উপহারের আরও 10 লাখ ডোজ করোনা টিকা। ব্যবসায়িক দ্বন্দ্বে সিলেট ওসমানী মেডিকেলে অক্সিজেনের সংকটের অভিযোগ। নরসিংদীতে মজুদ না থাকায় টিকাদান বন্ধ। খড় পার্টির প্রতারকেরা অভিনয় ও ভাবভঙ্গিতে সম্মোহিত করে অন্তত 200 নারীর টাকা ও সম্পদ লুট করেছে। প্রায় অর্ধশত চক্র সক্রিয়। যুক্তরাষ্ট্রে আবারও করোনার তীব্র সংক্রমণ। 24 ঘন্টায় 1.5 লাখের বেশি রোগী শনাক্ত। বিশ্বজুড়ে আরও 10,000 মানুষের মৃত্যু। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উচ্চ আদালতের আদেশে 21 বছর ধরে স্থগিত আব্দুর রব সেরনিয়াবাদ সহ 8 জনকে হত্যার মামলা। রুল শুনানির উদ্যোগ না থাকায় বন্ধ বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল বলছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় একই আসামিদের দণ্ড হওয়ায় অন্য মামলায় সাজা না হলে সমস্যা নেই। তবে ব্যাখ্যায় একমত নন ফৌজদারি আইনজীবীরা। ৭৫-এর 15ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে চালানো হয় ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড। একই সময়ে হামলা হয় মিন্টো রোডের এই ভবনে। এখানে থাকতেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি তৎকালীন পানি ও সেচ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ। তিনি ও তার পরিবারের সদস্য সহ হত্যা করা হয় ৮ জনকে। ৯৬-এ ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে আওয়ামী লীগ। এতে খুলে যায় ৭৫-এর সব হত্যা মামলার বিচার। ১৯৯৯ সালের ৪ অক্টোবর সেরনিয়াবাদ হত্যা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দায়রা জজ আদালত। ২০০০ সালে আসামিদের আবেদনে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ আসে কয়েক দফায়। আর ২০০৩ সালে এসে সরকারের প্রতি দেয়া রুলের শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত হয়ে যায় বিচার কাজ। সেই মামলাটি মহামান্য হাইকোর্টে সেটা স্টে অবস্থায় আছে, এখনো স্টে ভ্যাকেট হয়নি, যার জন্য এটা এখনো বিচারও শুরু হয়নি। তবে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, বঙ্গবন্ধু হত্যা মামলা ও এই মামলার আসামি একই, তাই এক মামলায় সাজা হওয়ায় অন্য মামলায় সাজা হওয়ার দরকার নেই। বঙ্গবন্ধু হত্যা মামলার যারা আসামি ছিল তারাই কিন্তু ওই মামলাগুলোতে পরোক্ষ প্রত্যক্ষভাবে ওরাও জড়িত, এবং এই সবগুলো মামলা কিন্তু একই আসামিরা আছে। কয়েকজন পলাতক আছে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওদের নিয়ে আসতে হবে। কার্যকর হয়ে গেলে তখন আর ওই মামলাগুলোর কোনো প্রয়োজন হবে না। কিন্তু এ ব্যাখ্যায় একমত নন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। সব মামলায় ভিন্ন ভিন্ন চার্জশিট হয় এবং ভিন্ন ভিন্নভাবে নিষ্পত্তি হতে হবে। যদি দেখা যায় যে একটা কেসে যারা আসামি ছিলেন তাদের সাজা হয়ে গেছে, কিন্তু পরবর্তী কেসে যারা আছে তাদের ওই মামলাও তার বিচার হতে হবে, সাজা হওয়ার পরেও তার বিচার হতে হবে। মামলার ১৬ আসামির মধ্যে এ পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা মামলায় ৬ আসামির ফাঁসি কার্যকর হয়েছে। মারা গেছে ১ আসামি, পলাতক ৯ জন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের বিচার হলেও নেপথ্যের দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মেলেনি অনেক প্রশ্নের উত্তর। হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি মুক্তিযোদ্ধা ও গবেষকদের দীর্ঘদিনের। আইনমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ কমলেই গঠন করা হবে তদন্ত কমিশন। বাংলাদেশের জন্মের ৪ বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যাকাণ্ডের পর ইন্ডেমনিটি দিয়ে রুদ্ধ করা হয় বিচারের পথ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিচারের পথ সুগম হয়। পরে আদালতের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয় ৬ ঘাতকের। এখনও পলাতক ৬ আসামি। তবে এ হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। মুক্তিযুদ্ধ গবেষকেরা বলছেন, সামরিক কর্মকর্তারা যে শুধু ক্ষমতার জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এমনটা ভাবার অবকাশ নেই। আন্তর্জাতিক গবেষক যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিরীক্ষেছেন, লরেন্স লিপসুস বলুন, এল খতিব বলুন কিংবা অ্যান্টনি মাসকারেনাস, তারা তো দেখেছেন এখানে আইএসআইসিআইএ কিভাবে ইনভলভ ছিল। তো পুরো জিনিসটা পূর্বাপর আমরা যদি পর্যালোচনা করি, তদন্ত যেটা হয়েছে সেখানে এই বিষয়গুলো আসা উচিত ছিল, এগুলো হয়নি।
এবং সেই চক্রান্তটা কিন্তু এখনো অব্যাহত আছে। সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের নাম জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। মরণোত্তর সাজা দেওয়ার কোনো বিধান নাই, কিন্তু এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত এবং সেটার যে সাক্ষ্য প্রমাণ ইনশাআল্লাহ এই কমিশনের মাধ্যমে সেটা জনসম্মুখে আমরা উপস্থাপন করে দেব। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে কোনো কমিশন গঠন না হলেও যুক্তরাজ্যে শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি প্রিলিমিনারি রিপোর্ট অব দ্য কমিশন অব ইনকোয়ারি নামে কমিশন গঠন করা হয়। যে কমিশনের সদস্যরা অনুসন্ধানের জন্য বাংলাদেশে আসার ভিসা চাইলে দেয়নি তৎকালীন জিয়াউর রহমানের সরকার। পরে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে প্রতিবাদ করে বলা হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিচার প্রক্রিয়াকে নিজস্ব পথে এগুতে দেয়া হয়নি এবং এর জন্য তৎকালীন সরকারই দায়ী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধরে রাখতে টুঙ্গিপাড়ায় নির্মাণ করা হয়েছে দুটি ঘাট। মধুমতি ও বাঘিয়া নদীর পাড়ে ঘাট দুটি দিয়ে নিয়মিত যাতায়াত করতেন বঙ্গবন্ধু। টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে ঘাট দুটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঢাকা থেকে জন্মভূমি টুঙ্গিপাড়ায় ফিরতে লঞ্চ বা স্টিমারে যাতায়াত করতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বেশিরভাগ সময় তিনি ব্যবহার করতেন মধুমতি নদী পাড়ের পাটগাতি বাজার সংলগ্ন লঞ্চঘাট এবং বাঘিয়ার নদীর পাড়ে খাদ্যগুদামের পাশের ঘাট। কিছুদিন আগে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঘাট দুটি রক্ষা এবং আধুনিকায়নের উদ্যোগ নেয় টুঙ্গিপাড়া পৌরসভা। ১৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্থাপত্য শৈলীতে ঘাট দুটি পুনর্নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। ঘাট দুটিতে আধুনিকতার ছোঁয়া লাগায় খুশি স্থানীয়রা। অনেক সময় পাটগাটি ঘাটেও নামছেন, আর যেটা ঘোপেরডাঙ্গা ঘাট ওখানেও নামছেন। ওখান থেকে নৌকা করে বাড়িতে আসছেন। স্বাধীনের পর এখানে টার্মিনাল ছিল এবং এখান দিয়ে বঙ্গবন্ধু পরিবার এবং বঙ্গবন্ধু দু এক সময় আসছে। খুব খুশি, বঙ্গবন্ধুর স্মৃতি এখানে থাকলো, সেজন্য অনেক লোকজন আসবে স্মৃতি দেখার জন্য। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঘাটগুলোর ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। বিদেশি মানুষ যারা টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর সমাধি দেখতে আসেন, তাদের অনেক সময় প্রশ্ন থাকতো যে বঙ্গবন্ধু কোন পথে আসতো, যে নৌকোয় আসতো, স্টিমারে আসতো, যেগুলো তার স্মৃতিচারণ ধরে রাখার জন্য আমরা এই লঞ্চ ঘাট দুটো নির্মাণ করা হয়েছে। এই দুটি ঘাটলা ব্যয়ে প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হয়েছে এবং এই মুজিব শতবর্ষেই এই দুটি ঘাটলা উদ্বোধন করা হবে। টুঙ্গিপাড়ার জাতির জনকের সমাধিসৌধ দেখতে যাওয়া দেশি বিদেশি দর্শনার্থীরা ঘাটগুলোতে গিয়ে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে বলে আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুইডেনের একটি করোনা টিকা ট্রায়াল হতে যাচ্ছে দেশে। বিএমআরসির অনুমোদন পেলে মানবদেহে প্রথম ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে, সব ঠিক থাকলে জানুয়ারিতে টিকার উৎপাদনও হবে দেশে। ইনজেকশন নয়, এই টিকা নাক ও মুখের মধ্য দিয়ে পাউডারের মতো স্প্রে করে নেওয়া যাবে। করোনায় বিপর্যস্ত পুরো পৃথিবী। মহামারী নিয়ন্ত্রণের বড় অস্ত্র এখন টিকা। এ পর্যন্ত যত টিকা এসেছে সব ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। এবার এলো ভিন্নধর্মী ও আরও কার্যকরী এক টিকার খবর। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট জানিয়েছে, করোনার নেজাল ও ইনহেলার টিকা আবিষ্কারের পথে তারা। নাক ও মুখ দিয়ে পাউডারের মতো স্প্রে করে নেওয়া যাবে এই টিকা। সাফল্য এসেছে প্রাণীর দেহে প্রয়োগে। এটার এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন, সাইড এফেক্ট অ্যানিমালসের উপরে দেখা যায়নি। আমরা যুগান্তকারী এই জন্য বলছি যে এটা আপ টু COVID-30 মানে অ্যানাদার 3 to 4 ইয়ার্স এটা ঠেকাতে পারবে এবং এটার থেকেও আবার আমরা মডার্ন করতে পারবো, একটার পর একটা স্টেজ আপ করে নিতে পারবো। যুক্তরাষ্ট্র প্রবাসীদের চেষ্টায় এই টিকার ট্রায়াল হতে যাচ্ছে বাংলাদেশে। এরই মধ্যে হয়েছে চুক্তিও। আগামী সপ্তাহে প্রোটোকল জমা দেয়া হবে বিএমআরসিতে। অনুমোদন পেলে মানবদেহে প্রথম ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে। টিকা প্রয়োগ হবে 180 জনের শরীরে। এরপর পর্যবেক্ষণ 70 দিন। সব ঠিক থাকলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে 10 লাখ মানুষের উপর পরীক্ষা ডিসেম্বরে। সিআরও হিসেবে থাকছে বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়াল লিমিটেড, BCTL। অত্যন্ত ভালো, খুবই সুন্দর হবে যদি ভবিষ্যতে সাকসেসফুল হয় আর কি। এটা আমরা এই দেশে, আমাদের দেশে ট্রায়াল চলবে। এটা আসলে সুইডেন থেকে ওখানে আবিষ্কার করা হয়েছে, প্রথম কোথাও এখনো ট্রায়াল হয় নাই, আমরাই দেব এটা আমাদের দেশে। এই টিকার উৎপাদনও হবে বাংলাদেশেই। প্রাথমিক উৎপাদনের লক্ষ্যমাত্রা
30 কোটি ডোজ। বাংলাদেশকে প্রযুক্তি হস্তান্তরও করবে সুইডেন। দেশে টিকার উৎপাদন করবে ইউনিমেড ইউনিহেলথ। ওদের টক্সিকোলজি রিপোর্টটা আমাদের হাতে আসলেই আমরা নেক্সট উইক বা সেকেন্ড উইক অফ দিস মান্থ আমরা প্রোটোকলটা সাবমিট করব। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে, টেকনোলজি ট্রান্সফার এবং বাংলাদেশ মেড ভ্যাকসিন। সো ইট উইল হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট ইন দ্য ইকোনমি অ্যাজ ওয়েল। বাংলাদেশ নিজের ভ্যাকসিন তো দিতেই পারবে, বহির্বিশ্ব এটাকে এক্সপোর্ট করতে পারবে। তুলনামূলক কম মূল্যে মিলবে এই টিকা, সংরক্ষণ করা যাবে যে কোনো তাপমাত্রায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের আরও 10 লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চালান নিয়ে শুক্রবার সন্ধ্যা 6টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা, বিমানের চার্টার্ড ফ্লাইটটিতে সিনোফার্মের 10 লাখ ডোজ টিকা ও 4.1 টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। এর আগে 11 লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এছাড়া কোভ্যাক্সের আওতায় এসেছে সিনোফার্মের 34,61,801 ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে সরকারের কেনা টিকা এখন পর্যন্ত এসেছে 70 লাখ ডোজ। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে 1,25,00,000 ডোজ টিকা দেশে এসেছে। এছাড়া শনিবার সিনোফার্ম থেকে কেনা টিকার আরও 10 লাখ ডোজ আসবে দেশে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রের রেজিস্ট্রেশনের পর SMS পাওয়া অনেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এদের মধ্যে অনেকে প্রথম, আবার অনেকে দ্বিতীয় ডোজ টিকার SMS পেয়েছেন। টিকা কর্মসূচির আরও খবর জানাতে তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আপনি এখন যেই কেন্দ্রে রয়েছেন সেখানে সকাল থেকে মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং এই কেন্দ্রটিতে আসলে কোন টিকাটি দেওয়া হচ্ছে? আর আরেকটি বিষয় হচ্ছে যে একটি সাধারণ অভিযোগ যে তারা নিবন্ধন করেছেন প্রায় এক মাসের বেশি সময়, কিন্তু সেক্ষেত্রে তারা SMS পাচ্ছেন না। সেক্ষেত্রে এই যারা এই টিকা প্রার্থী রয়েছেন তাদের জন্য আসলে কি ধরনের আপডেট রয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আমি যে কেন্দ্রে আছি এখানে মডার্নার দ্বিতীয় ডোজ যারা SMS পেয়েছেন মূলত তাদেরকে দেয়া হচ্ছে, আর প্রথম ডোজ তাদের মূলত সিনোফার্মের যে টিকা সেটি দেয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যারা লাইনে দাঁড়িয়ে আছে মূলত তারা মডার্নার দ্বিতীয় ডোজের জন্য ভেতরে আসতে পেরেছেন, বা যাদের শুধুমাত্র SMS এসেছে মূলত তাদেরকে আজকে টিকা দেওয়া হবে। এখানে মাইকে কিছুক্ষণ পরপরই ঘোষণা করা হচ্ছে যে SMS ব্যতীত যদি কেউ লাইনে থাকে তাহলে তাকে কোনো টিকা দেওয়া হবে না, এটি জানিয়ে দেওয়া হচ্ছে। আর মূলত প্রথম ডোজের জন্য যারা এসেছেন তারা এখন পর্যন্ত বলা চলে ভেতরে প্রবেশ করতে পারেননি। তাদের লাইন এই যে হাসপাতালের বাইরে, গেটের বাইরে দীর্ঘ লাইন রয়েছে, রাস্তার এক পাশে দীর্ঘ লাইন দেখেছি। এখানে অনেকে ভোর 5টা, 6টা, 7টা থেকে তারা দাঁড়িয়ে আছেন টিকা নেওয়ার জন্য। মূলত প্রথম ডোজের যারা SMS পেয়েছেন তাদের SMS কিন্তু অনেক পরে এসেছে, অনেকের 1 মাস, 1.5 মাস, 20 দিন, 25 দিন এমন দীর্ঘ সময় পর এসেছে। এটি আমরা আসলে শুরু থেকেই দেখে আসছি যে আসলে টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের যে SMS, সেই SMS বিলম্বে আসা এটি আসলে নতুন নয়, এবং এই ধারাবাহিকতায় কিন্তু এখন পর্যন্ত দীর্ঘদিন পর পর SMS আসছে। আর মূলত দ্বিতীয় ডোজের জন্য আসছে তাদের কিন্তু আসলে প্রথম ডোজ নেওয়ার 1 মাসের মধ্যে অনেকের আসলে SMS আসেনি, যদিও কাগজে লিখে দেওয়া আছে 1 মাস পরের একটি তারিখ, সম্ভাব্য একটি তারিখ, কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে SMS পেতে হবে। মূলত যারা SMS নিয়ে এসেছে তাদেরকে টিকা দেওয়া হবে। এখানেই আসলে মূল বিড়ম্বনাটি তৈরি হয়েছে, এখানে যারা দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য আসছেন, কারণ যখন প্রথম ডোজের টিকা তারা নিয়েছেন তখন কিন্তু তাদের কাগজে একটি সম্ভাব্য ডেট লিখে দেওয়া হয়েছিল, এবং সেই হিসেবে আজকে তারা এসেছিলেন সম্ভাব্য ডেট যে দেওয়া হয়েছিল সেই ডেট অনুযায়ী। কিন্তু এখানে এসে শুনতে পাচ্ছেন যে আসলে মডার্নার দ্বিতীয় ডোজ মূলত তারাই পাবেন যারা SMS পেয়েছেন। বলা চলে যে আমরা দেখছি শুরু থেকেই টিকা যখন দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ গণটিকা থেকে শুরু করে SMS এর রেজিস্ট্রেশনের মাধ্যমে, তো সব জায়গায়, সব কেন্দ্রে আমরা উপচে পড়া ভিড় দেখছি, এবং গণটিকার কার্যক্রম আপাতত শেষ হয়েছে। এরপর আজকে স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে। স্বাভাবিক কার্যক্রমেও কিন্তু বলা চলে সব কেন্দ্রেই দীর্ঘ লাইন রয়েছে। শরীফ, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, আপনার পেছনে যে মানুষগুলোর ভিড় দেখাচ্ছিলেন, এখানে আসলে যেভাবে গাদাগাদি করে মানুষ দাঁড়িয়ে আছে তাতে স্বাস্থ্যবিধি আসলে কতটা মেনে চলা হচ্ছে, বা মানানোর ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আলাদা পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটি জানাবেন।
না, স্বাস্থ্যবিধির যে বিষয়টি বলছেন এটি শুরু থেকে উপেক্ষিত। এখানে যারা টিকা নিতে আসছেন দেখতে পাচ্ছেন একেবারে গাদাগাদি, একজনের গায়ের ওপর আরেকজন ঠেসাঠেসি করে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে টিকার লাইনে। কিন্তু মূলত সামাজিক দূরত্বের একটি বিষয় রয়েছে, করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য মূলত এই টিকা। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকে অভিযোগ করছেন যে আসলে এই টিকা নিতে এসে অনেকেই সংক্রমিত হওয়ার একটি আশঙ্কা আছে অনেকেরই, কারণ সামাজিক দূরত্ব নেই এবং এই যে গাদাগাদি এইটি আসলে শুরু থেকে দেখে আসছে। কিন্তু কর্তৃপক্ষ এক্ষেত্রে অসহায়। তারা বলছেন যে তাদের আনসার সদস্য রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা কিন্তু বাইরে যারা আসছেন টিকা নিতে তাদেরকে বলেন একটু সামাজিক দূরত্ব রেখে দাঁড়াতে, কিন্তু সেটি আসলে মুখের কথায় কাজ হয় না। এটি আমরা শুরু থেকে দেখে আসছি, কারণ অনেক বেশি মানুষের যখন ভিড় থাকে তখন কিন্তু এই যে সামাজিক দূরত্ব এটি মানা শুরু থেকে সম্ভব হয়নি এবং এখন পর্যন্ত সেটি সম্ভব হয়নি। এ নিয়ে আসলে কর্তৃপক্ষ সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। তারা বলেছেন যে এটি আসলে তাদের কিছুই করার নেই, কারণ সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বিষয় একান্তই যারা টিকা নিতে আসছেন মূলত তাদেরই। কারণ এখানে প্রশাসনের পক্ষ থেকে যে বাধ্যবাধকতা করে দেয়া সেটি কিন্তু আমরা কোনো কেন্দ্রে দেখিনি, শুধু মৌখিকভাবে বা মাইকে ঘোষণার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে দেখেছি। রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। 19 দিন পর দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নামল 200-র নিচে। 24 ঘন্টায় সারা দেশে করোনায় মারা গেছে 197 জন, কমেছে আক্রান্তের সংখ্যা, শনাক্তের হারও। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 19 দিন আগে গত 24 জুলাই করোনায় মারা যান 195 জন। তারপর থেকেই মৃত্যুর সংখ্যা 200-র ওপরে। তবে গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 197 জন। এর মধ্যে পুরুষ 108 এবং নারী 89 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 23,810 জনের। কমছে করোনা শনাক্তের সংখ্যাও। 24 ঘন্টায় 40,641 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 8,465 জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,05,333 জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.83%। বিশেষজ্ঞরা বলছেন করোনায় মৃত্যুর সংখ্যা আরও কমাতে হবে। এজন্য 60-ঊর্ধ্বদের সবাইকেই টিকার আওতায় নিয়ে আসতে হবে। 50-60 ঊর্ধ্ব জনগোষ্ঠীর মৃত্যুর হারটা অনেক বেশি। সেই প্রেক্ষাপটে সরকারের আমার মনে হয় এই 60 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব যে জনগোষ্ঠীটা সেইটা টিকাদানের প্রক্রিয়াটা ইজি করা উচিত, তাদেরকে টিকাদানের সুযোগ দেওয়া উচিত, তাদেরকে যখন কেন্দ্রে যাবে সেইখানে আলাদা লাইন দেওয়া উচিত, কিংবা তাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও এনআইডি নিয়োগ যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা আলাদা করা উচিত, সেই গুরুত্বটা দেওয়া উচিত। এদিকে গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 11,457 জন। এ নিয়ে মোট সুস্থ 12,73,522 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামের সংক্রমণ এবং মৃত্যুর হার কোন পর্যায়ে রয়েছে? আর আরেকটি জিনিস হচ্ছে যে লকডাউন শিথিলের পরে আসলে নগরী জুড়ে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে তারা আসলে এখনো কতটি স্বাস্থ্যবিধি মেনে চলছে, বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত জানান। দেখুন, লকডাউন শিথিলের বিষয়টি বলি যে লকডাউন শিথিল হওয়ার পর থেকে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে লকডাউন যখন চলছিল তখন যে ধরনের মানুষের মধ্যে অসচেতন একটি ভাব ছিল, এখন লকডাউন চলে যাওয়ার পরে সেটি আরও বেড়েছে। আমরা আমার ঠিক পেছনটা যদি দেখেন, এখানে কিছু মানুষ তারা আসলে করোনার নমুনা প্রদান করতে এসেছেন। আমরা এখানে যদি দেখি বেশিরভাগ মানুষের কাছেই কোনো রকমের মাস্ক নেই এবং ন্যূনতম যে সমস্ত অর্থাৎ করোনা থেকে বাঁচার জন্য যে সমস্ত মেজারমেন্টগুলো নেওয়ার কথা তার কোনোটাই তাদের কাছে নেই। তারা আসলে যথাযথভাবে জানাতভাবে দাঁড়িয়ে আছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে টিকা এবং যে নমুনার যে করোনার যে নমুনা সেটি দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা একটু বলতে চাই যে গত অর্থাৎ লকডাউনের সময় করোনার এবং করোনায় আক্রান্ত এবং মৃত্যুর যে হারটি ছিল সেটি আসলে এখন আমরা বলতে পারি যে আসলে অনেকটাই কমে এসছে। আমরা গতকালকের বিষয়টা যদি বলি তাহলে 2333 জন নমুনা দিয়েছিলেন গতকালকে এবং তার মধ্যে আক্রান্ত হয়েছেন 466 জন এবং মারা গেছেন 5 জন। এর আগের দিনও আসলে 616 জন আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন 8 জন। আমরা গত সপ্তাহের শুরুর দিকেও আমরা দেখেছি যে প্রতিদিনই মৃত্যুর হার 10 জন, 12 জন, এমনকি 18 জন পর্যন্ত ছাড়িয়েছিল এবং আক্রান্তের হারও আসলে 1000 থেকে 1500 এরকম একটি সংখ্যার মধ্যে ছিল। সেটি আসলে এখন অনেকটাই কমে এসছে আমরা বলতে পারি। এবং যারা করোনা নিয়ন্ত্রণের সঙ্গে যারা আছেন তারা বলছেন যে আসলে মানুষের মধ্যে যে
সচেতনতাটুকু সৃষ্টি করার জন্য লকডাউনটি তো দেয়া হয়েছিল, সেটি যদি তারা নিজ থেকে মানেন তাহলে এই যে মৃত্যুর হার কমে এসে আক্রান্তের হার কমে এসে সেটি আসলে অনেকাংশেই সফল করা যাবে। অর্থাৎ মৃত্যুর হার এবং আক্রান্তের হারকে শূন্যের কোঠায় আনা যাবে যদি মানুষের মধ্যে নিজ থেকে এক ধরনের গরজ তৈরি হয়, তারা যদি করোনাকে ভয় পান এবং সেই অনুযায়ী তারা যদি ন্যূনতম যে সমস্ত বিষয় আছে সেগুলোকে যদি মেনে চলেন তাহলে হয়তো করোনাকে শূন্যের কোটায় আনা যাবে। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা এ পর্যন্ত চট্টগ্রামে 94,350 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 69,338 জন শহরে এবং 25,012 জন হচ্ছে গ্রামে। এ পর্যন্ত মারা গেছে চট্টগ্রামে 1,116 জন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে লকডাউন এবং করোনার সর্বশেষ চিত্র। আহসান, আপনি আমাদের সাথে থাকুন। এবারে আমরা চলে যাচ্ছি খুলনাতে। খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আমরা কিন্তু গত কিছুদিন আগেও দেখেছি যে খুলনায় সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেশি, সেই জিনিসটি এখন অনেকটাই কমে এসেছে। আসলে এই কমার পেছনে কোন কারণগুলো কাজ করেছে, আর এই ধারা বজায় রাখতে এখন বর্তমানে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? তথ্য বলেছেন গতকাল খুলনাতে 5 জন মারা গেছেন আর নতুন করে যা আক্রান্ত হয়েছেন 97 জন। নমুনা পরীক্ষা করা হয়েছিল 441 জন, শতাংশের হার 21%। অথচ জুলাই মাসে কিন্তু করোনা যে সংক্রমণের হার 48% পর্যন্ত চলে গেছে। যেহেতু করোনা সংক্রমণের এবং মৃত্যু কমের পিছনে চিকিৎসকরা যে কারণটা বলছেন যে খুলনাতে কিন্তু করোনা সংক্রমণ রোধের জন্য জুনের 4 তারিখ থেকে প্রথম এলাকা ভিত্তিক লকডাউনের কার্যক্রম শুরু হয় এবং তারপর থেকে লকডাউন, টানা লকডাউন, কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা এবং একটার পর একটাই কিন্তু আসলে কর্মসূচি দিতে থাকে স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে। এবং সব মিলিয়ে সেই যে টানা যে কর্মসূচির কারণেই কিন্তু আসলে খুলনাতে করোনা সংক্রমণ এবং মৃত্যু কিছুটা কমেছে বলে কিন্তু চিকিৎসকরা মনে হচ্ছে। এবং তারা যেটা বলছেন যে এই যে করোনা সংক্রমণ এখন কম বা মৃত্যু অনেকটা কম, এটা কিন্তু আসলে স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি, হয়তো কমেছে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত বা স্বস্তিদায়কের পর্যায়ে আসেনি। তারা যেটা বলছেন যে করোনা সংক্রমণ এবং মৃত্যু যত সময় না পর্যন্ত একদম 0% আসবে তত সময় কিন্তু আসলে স্বস্তিদায়কের পর্যায়ে আসবে এবং সেটা করার জন্য কিন্তু মানুষের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা সেটা বৃদ্ধি করতে হবে। আমরা কিন্তু এখনো কিন্তু দেখছি যে মানুষ স্বাস্থ্য সচেতন নয়, মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না, মানুষ মাস্ক ছাড়াই কিন্তু বের হচ্ছে এবং তারা কিন্তু চিকিৎসকরা কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা যেটা বলছেন গত বছর মার্চ থেকে মানুষের কে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ এখনো পর্যন্ত সচেতন হয়নি। আমি যদি বলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু খুলনার জেনারেল হাসপাতালের সামনে, এখানে কিন্তু আসলে টিকা দেওয়া হচ্ছে এবং এখানকার চিত্রটা যদি আমি একটু বলি, দেখেন যে মানুষ কিন্তু একদম খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে সামাজিক যে দূরত্ব মানার কথা রয়েছে তা কিন্তু আসলে মানছেন না। এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার আমরা খুলনা সিভিল সার্জন সহ দায়িত্বশীল পর্যায়ের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে যেটা বলছেন যে যেহেতু কেন্দ্রের সংখ্যা কম এবং বুথও পর্যাপ্ত নয়, বুথ যদি পর্যাপ্ত হতো মানুষ লাইন এবং যে সামাজিক যে দূরত্ব বজায় রেখেই কিন্তু আসলে লাইনে তারা যেটা বলছেন যে মূলত লোকবল সংকটের কারণেই কিন্তু আসলে বুথের সংখ্যা বৃদ্ধি সম্ভব হচ্ছে না। যদি লোকবল যদি বৃদ্ধি করা হয় তাহলে হয়তো বা বুথের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং সে সময় কিন্তু একটি বা দুটি লাইনের পরিবর্তে একাধিক লাইন দিয়ে হয়তো বা যে সামাজিক যে দূরত্বর যে বিষয়টি আছে সেটা বজায় রেখেই হয়তো মানুষদের টিকা দেওয়া সম্ভব হবে। সব মিলিয়ে আসলে খুলনার যে এই মুহূর্তে যে করোনা সংক্রমণ কমেছে, মৃত্যু কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষ কিন্তু সচেতন হয়নি। মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ার সংখ্যা প্রকাশ করেছেন চিকিৎসকরা। শামীম এবং আহসান, আপনারা দুজনেই যে বিষয়টি জানিয়েছেন যে করোনাটা এখন গত কিছুদিন আগে যে অবস্থান ছিল সেখান থেকে যদিও কিছুটা কমছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানা এবং টিকা দানের আসলে কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি দুটি অঞ্চলের মানুষই মানবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর কোভিড হাসপাতালগুলোই চাপ কিছুটা কমায়, নতুন রোগীরা ভর্তি হতে পারছেন সাধারণ বেডে। খুব কম সংখ্যক রোগীকেই ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালে, তবে
মেটেনি আইসিইউ সংকট। আরও জানাতে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আপনি এখন রয়েছেন করোনা ডেডিকেটেড হাসপাতাল মহাখালী ডিএনসিসির সামনে। আজকে সেখানে রোগীর কেমন চাপ দেখছেন? এবং আমরা কিন্তু গত দিনে যেটা দেখেছি যে গত 2 মাসের মধ্যে 200-র নিচে গত দিনে নেমেছে। সেক্ষেত্রে আসলে মুমূর্ষু রোগীর অবস্থান কেমন রয়েছে এবং সাধারণ বেডের পর্যাপ্ততা কীরকম আছে, আর আইসিইউ বেডের অপ্রতুলতা ব্যাপারে আমাদেরকে সর্বশেষ জানাবেন। পরিস্থিতি আসলে গতকালকে রাতে কোভিড নিয়ন্ত্রণ জাতীয় পরামর্শ কমিটি এই একটি তারা ব্যাখ্যা দিয়েছেন এবং তারা যেটি বলেছেন যে বেশ কয়েকদিন অর্থাৎ কঠোর লকডাউন বা কঠোর বিধিনিষেধ যেটাই বলেন না কেন সেটি কিন্তু কার্যকারিতা মূলত হয়েছে এবং যার কারণে কিছুটা নিয়ন্ত্রণ আসছে। আমরা এখানকার পরিস্থিতির কথা যদি বলি, এই হাসপাতাল অর্থাৎ ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল, এখানকার পরিস্থিতি এখানে একদম খুবই স্বাভাবিক, অর্থাৎ রোগীর চাপ নেই বললেই চলে, নতুন রোগী কেউ নেই বললেই চলে। পরিস্থিতি আগের চেয়ে তুলনামূলকভাবে একদম স্বাভাবিক যে অবস্থা অর্থাৎ সেই অবস্থার মধ্যে আছে। এই হাসপাতালটিতে আইসিইউ হচ্ছে 212টি, এর মধ্যে খালি রয়েছে 18টি, আর 288টি রয়েছে এসডিইউ, সেগুলো আসলে সম্পূর্ণ ফুল। জেনারেল বেড 554টি, এর মধ্যে খালি রয়েছে 545টি। এখানকার সংশ্লিষ্টরা যদি বলছেন যে এর আগে যেরকম চাপ ছিল রোগীর, অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে এই ডেডিকেটেড হাসপাতাল থেকে যারা আসতেন, সেই চাপ এখন একদম নেই বললেই চলে। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ একটি কথা এবং বারবার একটি বিষয় তাগিদ দিয়েছে, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানা, বিশেষ করে মাস্ক যাতে সবাই পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার একটি দাবি জানিয়েছে, তাহলে পরিস্থিতির হয়তো উন্নতি হবে। এবং তারা গতকালকে জাতীয় পরামর্শ কমিটি যে আরও বেশ কিছু কথা বলেছেন এবং সেখানে তারা আরও সুপারিশ করেছেন যে এই আরও যদি বিধিনিষেধ কয়েকটা দিন থাকতো, অর্থাৎ আরও সপ্তাহখানেক কিংবা বৈজ্ঞানিকভাবে আর হয়তো 14 দিন বলা হয়, সেটা থাকলে হয়তো পরিস্থিতি আরও উন্নতি হতে পারত। এর আগে আমরা দেখেছিলাম একদম হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়ার পরিস্থিতি হয়েছে, রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন, ছুটছেন, আইসিইউ খালি পাচ্ছেন না, জেনারেল বেড খালি পাচ্ছেন না, অক্সিজেন পাচ্ছেন না, নানান রকম অভিযোগ আসলে আমরা দেখেছি। বা পরিস্থিতি আসলে অনেকটা সেরকম ছিল। পরবর্তীতে এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে যে আপনি প্রথমে যেমনটা বললেন যে গেল কয়েক সপ্তাহ পরে মৃত্যুর হার 200-র নিচে কমেছে, পাশাপাশি কমেছে শনাক্তের হারও। তো তারই ধারাবাহিকতা, তার একটু প্রভাব, অর্থাৎ লকডাউন বিধিনিষেধ যেটি বলেন না কেন তার একটি প্রভাব, অর্থাৎ তার সুফল কিন্তু পেতে শুরু করেছে, যার কারণে এখনকার পরিস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগের দিনগুলোতে আমরা দেখেছি যে ট্রায়াল অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে প্রচণ্ড রকম মানুষের ভিড় ছিল, বিশেষ করে রোগীদের স্বজনদের, রোগীদের হুড়োহুড়ি হুটোপুটি ছিল। কিন্তু সেই জায়গাটা একদম শান্ত, খুব একটা বেশি ভিড় নেই, একদম ভিড় নেই বললেই চলে। অর্থাৎ এই হাসপাতালটির কথা যদি আমরা বলি, তাহলে এই হাসপাতালটি অন্য সময় যেরকম ব্যস্ততা ছিল, অর্থাৎ রোগীর চাপ ছিল, সেটি একদম নেই বললেই এখন চলে। রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আলামিন হোসেন। প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ না করায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাহত হচ্ছে করোনার চিকিৎসা সেবা। কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদা অনুযায়ী অক্সিজেন সরকারি হাসপাতালে না দিয়ে বেসরকারি হাসপাতালে দিচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান। অক্সিজেন নিয়ে টানাপোড়েনের জন্য দুটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক দ্বন্দ্বকে দায়ী করেছেন সিভিল সার্জন। এসব অভিযোগ অস্বীকার করেছে ওই দুটি প্রতিষ্ঠান। করোনা মহামারীর আগে পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে আসছিল লিন্ডে বাংলাদেশ। চাহিদা বেড়ে যাওয়ায় গত বছর স্প্রেক্টার সাথে চুক্তি করে মন্ত্রণালয়, বসানো হয় 20,000 লিটারের অক্সিজেন ট্যাঙ্ক। এরপর থেকেই অক্সিজেন সরবরাহ অনিয়মিত করে দেয় লিন্ডে বাংলাদেশ। গত মাসে 2 দফা চিঠি দিয়েও কাজ হয়নি কিছুই। গত বছর যখন করোনা বেশি পরিমাণে দেখা গেল, তখন মন্ত্রণালয়ের নির্দেশে স্পেকট্রা এখানে আর একটা ট্যাঙ্ক বসাইছে 20,000 লিটারের। এই জিনিসটা লিন্ডে সহজভাবে অ্যাকসেপ্ট করে নাই, তাদের এ ব্যাপারে একটা আপত্তি আছে। ওসমানী মেডিকেলে চুক্তিমতো সরবরাহ না করে বেসরকারি হাসপাতালে সার্বক্ষণিক অক্সিজেন দিচ্ছে লিন্ডে। লিন্ডে আমাদের যে অক্সিজেন লিকুইড অক্সিজেন প্ল্যান্ট আছে তারা আমরা সবসময় দিয়ে যাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন লিন্ডে গাড়িটা এখানে প্রেজেন্ট থাকে, তার শেষ হলে কিছু থাকলে ওটা ফিল আপ করে দিয়ে আবার একটা গাড়ি চলে আসে। চাহিদা মতো অক্সিজেন না পাওয়ায় রোগীদের সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে এই টানাপোড়েনের জন্য দুটি প্রতিষ্ঠানের দ্বন্দ্বকেই দুষছেন সিভিল সার্জন। এই দুটি কোম্পানি অক্সিজেন দেওয়ার মধ্যে তাদের নিজেদের মধ্যে কিছুটা স্নায়ুযুদ্ধের কিছু বিষয় আছে। এই আক্রোশ ধরে যদি তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে যদি একজন দেওয়া বন্ধ রাখে অথবা সঠিক সময় না দেয়, তাহলে সেই ক্ষেত্রে রোগীদের সমস্যা।
এসব বিষয়ে জানতে চাইলে ইমেল বার্তায় লিন্ডে বাংলাদেশ জানায় চুক্তিভিত্তিক অক্সিজেন সরবরাহ হচ্ছে, আর ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছে স্পেকট্রা বাংলাদেশ। লিন্ডের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের এমএজি ওসমানী মেডিকেলে নিমিউ থেকে আমাদের অর্ডার দিছে, আমরা ট্যাঙ্কি পাঠাচ্ছি, হসপিটাল চাইছে আমরা দিছি। সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। দুই কোম্পানির ঠেলাঠেলি, আমাকে কম দিচ্ছেন তা আমি কেন দেব, ওনাকে বেশি দিচ্ছেন তো উনি দেখ। হ্যাঁ, তো এই যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা কিন্তু সবাই করোনা রোগীদের চিকিৎসার মূল ভরসা অক্সিজেন। ক্রান্তিকালে যারা অক্সিজেন নিয়ে সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সিলেটবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নরসিংদীতে মজুদ শেষ হয় 4 দিন ধরে বন্ধ রয়েছে করোনা টিকাদান কার্যক্রম। কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন নিবন্ধন করা শত শত মানুষ। তবে টিকা সরবরাহ পেলে এই কার্যক্রম আবারও শুরু কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মজুদ শেষ হয় মঙ্গলবার দুপুর থেকে টিকাদান বন্ধ হয়ে যায় নরসিংদী সদর হাসপাতাল কেন্দ্রে। এরপর টিকা নিতে আসাদের জানিয়ে দেওয়া হয় সংকটের কথা। পরে বুধবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় পুরো জেলার কার্যক্রম। টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয় নিবন্ধনকারীদের। আগামীকালকে আসছি প্রথম ডোজ নেওয়ার জন্য, এরা আমরা লাইনে দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ পরে বলতেছে যে প্রথম ডোজ নাই, টিকা শেষ। আমি একজন প্রেগনেন্ট রোগী, তো গতকালকেও আসলাম, গাড়ি ঘোড়ার কত রকম সমস্যা, তারপরেও কষ্ট করে আসলাম টিকা দেওয়ার জন্য, বলছে টিকা শেষ। টিকার নামে যে এই চরম ভোগান্তিতে আমাদেরকে পোহাতে হচ্ছে, এর দায় কার? এক সপ্তাহে জেলায় ৭৭,১৭৭ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। মজুদ ফুরিয়ে যাওয়ায় স্বাভাবিক টিকাদান কার্যক্রম সাময়িক বন্ধের কথা জানান সিভিল সার্জন। ভ্যাকসিনের আসলে সংকট নেই, তবে একটু স্বল্পতা রয়েছে। আমি অধিদপ্তরে কথা বলেছি, আগামী শনি রোববারের মধ্যে সংকট দূর হয়ে যাবে, আমরা পর্যাপ্ত ভ্যাকসিন পাবো এবং তখন ব্যাপকভাবে আবার ভ্যাকসিনেশন চালু করতে পারবো। এ পর্যন্ত জেলায় 2,28,700 ডোজ টিকা বরাদ্দ পেয়েছে। এর মধ্যে সিনোফার্মের 1,13,200 ডোজ এবং কোভিশিল্ডের 1,15,500 ডোজ। সরবরাহ পেলে আবারও নিয়মিত টিকাদান শুরুর কথা জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মলম, অজ্ঞান, টানা বা গামছা পার্টির পর এবার রাজধানীতে সক্রিয় খড় পার্টি। টাকার প্রলোভন ও কথার মায়াজালে সহজ সরল নারীদের সম্মোহিত করে লুটে নেয় সঙ্গে থাকা সবকিছু। ভয় বা অস্ত্র নয়, অসহায়তার অভিনয় তাদের মূল হাতিয়ার। 3 সদস্যের এক চক্রকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, রাজধানীতে এ চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন 2 শতাধিক নারী। সক্রিয় আরও 40 থেকে 50টি চক্র। এক নারীর সঙ্গে এক যুবক হাঁটছেন, কিছু দূর দিয়ে দাঁড়িয়ে কথা বলছেন দুজন। এরপর যোগ দেন আরো এক যুবক। কিছুক্ষণ পর এক যুবক চলে গেলেন, কিন্তু ওই নারী ও আরেক যুবক স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। ওই নারী হাতিরঝিল থানায় অভিযোগ করেন, যুবকরা তাকে সম্মোহিত করে তার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে সরে পড়েছেন। ওই একটা জায়গায় আমি ফার্মগেট মার্কেটের সামনে দিয়ে আমি প্রায় আপনার 7 ঘন্টার মতো শুধু আমি রাউন্ডই দিচ্ছি, আমার ঘাম ছুটে যাচ্ছে, আমার সেন্স নেই। তদন্তে নামে পুলিশ, খোঁজ মেলে 3 সদস্যের একটি চক্রের। প্রতিদিনই যারা নারীদের টার্গেট করে রাস্তায় নামে। চক্রের এক সদস্য প্রথমেই বিপদের কথা বলে সহায়তা চেয়ে আলাপ জুড়ে দেয়। এক পর্যায়ে শার্ট বা গেঞ্জির নিচে লুকিয়ে রাখা একটি প্যাকেট বের করে অত্যন্ত মূল্যবান বলে নারীকে দেখায়। ঠিক সেই মুহূর্তে আসে চক্রের দ্বিতীয় সদস্য। জিনিসটি কোন দোকানে বিক্রি হতে পারে তার ধারণা দেয় সে। বিক্রিতে সহায়তা করলে নারীকে 10 থেকে 20,000 টাকা ভাগ দেওয়ার প্রলোভন দেখায়। নির্দিষ্ট দোকানের মালিক সেজে যোগ দেয় তৃতীয় সদস্য, কিন্তু মূল্যবান জিনিসটি বিক্রি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এভাবেই ঘন্টার পর ঘন্টা নিখুঁত অভিনয়, কথার মায়াজাল ও অর্থের প্রলোভনে চক্রের সদস্যদের প্রতি তীব্র সহানুভূতিশীল, একই সঙ্গে সম্মোহিত হয়ে পড়ে ওই নারী। এক পর্যায়ে নিজের অজান্তেই স্বেচ্ছায় সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন দিয়ে দেয় সে। আমাকে এই প্যাকেটটা ধরাই দিয়ে বললো, ও আমার কাছে আংটি চাইছে। আমি নিজে সব কিছু আমি নিজের ইচ্ছাকৃতভাবে ওকে খুলে খুলে দিচ্ছি। এর কারণটা কি আমি নিজেও বলতে পারলাম না। পুলিশ জানাচ্ছে, এই চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা, কিন্তু তারা তৎপর রাজধানীর খিলগাঁও, রামপুরা, মগবাজার, ফার্মগেট, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়। লুট করা স্বর্ণালংকার রূপগঞ্জে আর মোবাইল ফোন
ঢাকায় বিক্রি করে। সংঘবদ্ধ চক্রের সন্ধান আমরা পেয়েছি, এদের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের সম্পর্কে আমরা তথ্য কালেক্ট করতেছি, বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে রাস্তায় কেউ বিপদে পড়ে কিছু বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিলে এড়িয়ে যেতে নারীদের পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে, পদ্মা সেতুতে 21 দিনে 3 বার ফেরির ধাক্কা ষড়যন্ত্র কিনা জানতে তদন্ত চান সেতুমন্ত্রী। কাকলী ফেরির মাস্টার ও শুকানি বরখাস্ত। ডেঙ্গুর সর্বোচ্চ ঝুঁকিতে শিশুরা, বাড়ছে জটিলতা। যশোরে ব্যাপক হারে মিলছে এডিসের লার্ভা। গত 4 দিনে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে সুরমা নদী সহ শাখা নদী, জাদুকাতা নদীর পানি এখনও বিপদসীমার নিচে অবস্থান করছে। এ নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে কোন কোন নদীর পানি বাড়ছে এবং সেক্ষেত্রে এই নদীর পানি বৃদ্ধির কারণে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, আমরা সকাল 6টার যে তথ্য সেটা জানিয়েছিলাম যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে অতিক্রম করছে, কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহার সাথে। তিনি আমাকে জানিয়েছেন এখন বর্তমানে প্রায় 15 সেন্টিমিটার উপর, বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে কিন্তু সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু সুরমা নদীর যে তীরবর্তী কয়েকটা গ্রাম রয়েছে সেই সব গ্রামের যে অভ্যন্তরীণ সড়ক গুলা রয়েছে সেই সড়ক কিন্তু একেবারে এই ডুবে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সড়কটি এটা কিন্তু একটি সড়ক। এই সড়ক দিয়ে 5টি গ্রামের মানুষ কিন্তু যাতায়াত করে। তো এই সড়কে পানি থাকা এবং তীব্র স্রোত পাহাড় থেকে ঢল নেমে আসছে, যার ফলে এই সড়ক দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করতে পারছে না। এখান দিয়ে মানুষ নৌকা দিয়ে যাতায়াত করছে। আর আপনাকে যদি আরেকটা বিষয় বলি, সুনামগঞ্জ থেকে তাহিরপুর, বিশ্বম্বরপুর যে প্রধান যে সড়ক রয়েছে, একটি মাত্র সড়ক, এই 2টি উপজেলার মানুষের প্রায় 3 লক্ষাধিক মানুষের যাতায়াতের জন্য এই সড়কের প্রায় 3টি অংশে কিন্তু এখন একেবারে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল এমনকি মানুষ কিন্তু পায়ে হেঁটেও যেতে পারছে না, কারণ এখানে প্রায় কোমর পানি পর্যন্ত, যার ফলে এই এলাকার মানুষের কিন্তু একটা চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আর এছাড়াও দোয়ারাবাজার উপজেলা সীমান্তবর্তী একটি উপজেলা, এই সীমান্তবর্তী উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় আছে। এর কারণ হিসেবে আসলে পানিবন্দী অবস্থা, যদিও বাড়ি ঘরে কিন্তু এখন পর্যন্ত পানি উঠে নাই, কিন্তু জেলার যে অভ্যন্তরীণ সড়কগুলা রয়েছে সেই সড়কগুলা বা সীমান্তবর্তী যে সড়ক, সেই সড়কের ঢলের পানি এসে ডুবে গেছে, যার ফলে কিন্তু এইসব সড়ক দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা যেটা আমাকে জানিয়েছেন যে যেহেতু মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত আছে, সেহেতু সুরমা নদীর পানি বৃদ্ধি পাবে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো আসলে এখনো যে কিছু কিছু গ্রামের যে আমরা দেখেছি সবচেয়ে বড় সমস্যায় পড়েছে আসলে, যেমন আমি বিশ্বম্বরপুর উপজেলা থেকে কিছুক্ষণ আগে এসেছি। তো বিশ্বম্বরপুর উপজেলায় যে সড়কের পাশাপাশি যে বাড়ির আঙিনায় যে পানি এসেছে, বাড়ির আঙিনায় কিন্তু গুঘাত কিন্তু রাখা হয়। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত এলাকা, তো আমরা কিন্তু গৃহপালিত পশুর যে খাবার, এই খাবারটা নিয়ে তারা কিন্তু এখন অনেকটাই শঙ্কায় রয়েছে। এছাড়াও তাহিরপুর উপজেলা, বিশ্বম্বরপুর যে ছাতক, এইসব উপজেলায় যে মৎস্য খামারিরা, তারাও কিন্তু একটা দুশ্চিন্তা, কারণ পাহাড়ি ঢল আসলে কিন্তু পাহাড়ি ঢলের সাথে কিন্তু মানে মাছের যে ঘের গুলা রয়েছে সেগুলা কিন্তু ভাসিয়ে নিয়ে যায়। তো সার্বিকভাবে বলা যায় যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জে একটা বন্যার একটা শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পাহাড়ি ঢলের সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাকির হোসেন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদন নাকচের পর তাকে শুক্রবার সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাগারে 14 দিন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে পরিমণিকে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুক্রবার পরিমণি ও তার সহযোগী দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়াও জামিন আবেদন নাকচ হয়েছে মডেল মৌ ও প্রযোজক রাজ সহ তাদের 2 সহযোগীর। দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা 12:15টার দিকে পরিমণি ও দীপুকে নেওয়া হয় আদালতে। এজলাসে তোলা না হলেও শুনানিতে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরিমণির আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।
শুনানি শেষে বেলা ৩টার দিকে মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়াও জামিন নাকচ হয় মডেল মৌ, মাদক ও পর্নোগ্রাফি মামলার আসামি নজরুল ইসলাম রাজ ও সবুজের। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা বাইরে থাকলেও মামলার তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন, তাই জামিন নাকচের আবেদন করা হয়েছে। এই যে মামলাটা এখনো তদন্তাধীন আছে, এখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা, এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য এসছে, যেগুলো এখন যাচাই বাছাই চলছে। কারণ এখনও যেহেতু মামলাটা তদন্তাধীন আছে, এই পর্যায়ে যেহেতু এগুলো মারাত্মক ধরনের মাদক তার কাছে পাওয়া গেছে, এই পর্যায়ে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং আদালত সন্তুষ্ট তাদের জামিন নামঞ্জুর করেছে। পরিমণিকে প্যানিক অ্যাটাকের রোগী বিবেচনায় জামিন আবেদন করা হলেও তা নাকচ হয়। আদালত যে কন্ডিশন দিবেন, প্রয়োজন হলে তার পাসপোর্ট যদি রেখে দিতে চান, সে বিদেশে যাইতে না পারে, তার ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে, তার বাসা বাড়ি আছে, আমরা যেই ধরনের সিকিউরিটি চান সেটাই আমরা দেব, তবু জামিন দেন। বিজ্ঞ আদালত সেটি পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে মনে করেছেন যে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না। গত ৫ আগস্ট পরিমণিকে বনানী থানার মাদক মামলায় ৪ দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। নতুন করে আর রিমান্ডের আবেদন করেনি মামলার তদন্ত সংস্থা সিআইডি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪ দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা। এই নিয়ে ২১ দিনের মধ্যে ৩বার ঘটল এই ঘটনা। শুক্রবার সকালে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। এই ঘটনায় সুকানি ও মাস্টারের উদাসীনতাকেই দায়ী করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। এদিকে কাকলি ফেরির ভারপ্রাপ্ত মাস্টার ও সুকানিকে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি। শুক্রবার সকাল 6:45 বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় যাত্রা করে কাকলি নামের ছোট্ট একটি ফেরি, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি ধাক্কা দেয় পদ্মা সেতুর 10। এবার কেউ হতাহত বা যানবাহনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরে শিমুলিয়া ঘাটে ফিরে যায় ফেরিটি। ঢাকাটা হচ্ছে হলো প্রচণ্ড বাতাস ছিল এবং বৃষ্টি ছিল এবং স্রোত নেই, এই দুইটার কারণে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না আর কি, বাতাসে চাপাই ফেলাইছে। 24টার মতো গাড়ি ছিল, আর আমরা পল্টন ধরে গাড়িগুলো আনলোড করে ফেলাইছি দ্রুতভাবে, ঠিক আছে, দ্রুতভাবে। এরপর আমরা ওয়ার্কশপে আয়া নিরাপদে রয়েছি। সকাল 10টার দিকে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরের মাঝিকান্দির ঘাট পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, এমন ধাক্কায় সেতুর ন্যূনতম ক্ষতি হবে না, তবে বারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় বিব্রত। আমাদের সংস্থা থেকেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিছু নির্দেশনা ছিল, এই নির্দেশনার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে কিছুটা আমরা উদাসীনতা লক্ষ্য করেছি। পদ্মা সেতু পুরোপুরিভাবে চালু হওয়ার পর আমরা ওই বাংলা বাজারে যে ঘাটটি আছে সেই ঘাটটা আমরা আর ব্যবহার করতে পারবো না। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কা লাগার বিষয়টি নিছক দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে পদ্মা সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। শস্যের মধ্যে ভূত আছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সচিব সাহেব আজ সন্ধ্যায় যে মিটিং, এই মিটিংয়ে এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। বারবার কেন পুনরাবৃত্তি ঘটছে পদ্মা সেতুতে, এটা সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগছে। এর আগে গত 9 আগস্ট 10 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে 20 জন যাত্রী আহত হন, দুমড়ে মুচড়ে যায় 2টি প্রাইভেট কার। তারও আগে 23 জুলাই পদ্মা সেতুর 7 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি শাহজালাল। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যু। 1 মাসে রাজধানীতে মৃত্যু হয়েছে 24 জনের। এখনও দিনে হাসপাতালে ভর্তি হচ্ছেন 200-র বেশি আক্রান্ত। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। এবার অন্যান্য সময়ের চেয়ে রোগীর জটিলতাও দেখা দিচ্ছে বেশি। হাসপাতালে আইসিইউতে 16 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদা নাসরিন বাবলি। ডেঙ্গুতে এবছরের 7 জুলাই প্রথম মৃত্যু তার। এরপর মারা গেছে 10 বছরের শাবাব। গত 35 দিনে মোট প্রাণহানি 24 জনের। মুগদার বাসিন্দা সেলিম প্রথমে আক্রান্ত হন তার স্ত্রী, একদিন পর তিনি নিজে। দ্রুত কমছে তার প্লাটিলেট। স্বামী স্ত্রী দুজনেই ভর্তি হাসপাতালে। খুব গুরুতর অসুস্থ হয়ে গেলে আমি এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওর ডেঙ্গু হলো, বললো হাসপাতালে অ্যাডমিট হতে হবে। তারপরের দিন আমার টেস্ট করার পর আমিও ডেঙ্গু পজিটিভ হই। আমাদের ভাইয়ার বাসার সামনে আক্রান্ত একজন হাসপাতালে, পূর্বে পাশে বাসায় আক্রান্ত বাচ্চা, মানে ওই এলাকায় প্রত্যেক বাসায় 2-3 জন করে আক্রান্ত।
আমাদের পরিবারে তো 2 জন। এবছর ডেঙ্গু রোগীর জটিলতা দেখা দিচ্ছে বেশি, লাগছে আইসিইউ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু রোগীদের অবস্থা পর্যালোচনা করলে দেখতেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে খারাপ হচ্ছে। পেশেন্টরা আসার 3 দিনের মাথায় বা 4 দিনের মাথায় তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতেছে, অ্যাসাইটিস, প্লুরাল এফিউশন বা হেপাটাইটিস, পেনক্রিয়াটাইটিস, এরকম বিভিন্ন অর্গান ইনভলভ হচ্ছে এবং রোগীরা খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। চলতি বছরের শুরু থেকেই শঙ্কা ছিল ডেঙ্গু বাড়ার, হয়েছেও তাই। অভিযান চালানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন করছে 2 সিটি কর্পোরেশন। তারপরও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। এডিস মশা বা ডেঙ্গুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সমন্বিত মশক ব্যবস্থাপনাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সারা বছরব্যাপী চলমান থাকতে হবে। ডেঙ্গু যখন বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে না পড়ে সারা বছরই যেন বিজ্ঞান ভিত্তিক ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা থাকে। শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 210 জন, আর সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন 952 রোগী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগের সংখ্যা। বিশেষ করে অভয়নগর উপজেলা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে ডেঙ্গু পরিস্থিতি। সেখানে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অবশ্য পরিস্থিতি সামলাতে জেলা জুড়ে নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি। যশোরের 8টি উপজেলার মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি অভয়নগরে। সেখানে স্বাভাবিকের তুলনায় 5 থেকে 7 গুণ বেশি এডিস মশার লার্ভা মিলেছে। এখন পর্যন্ত 27 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে অভয়নগরে। এছাড়া যশোর সদর, শার্শা ও মনিরামপুরেও পাওয়া গেছে ডেঙ্গু রোগী। সময় মতো মশা নিধনের কাজ শুরু না হয় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। যেটুকু কাজ হচ্ছে তাও যথেষ্ট নয় বলে মনে করেন তারা। আর এসব কারণেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডে বাই ডে ডেঙ্গুর প্রকোপ বাড়তেছে এবং করোনা মহামারীও আমাদের খুবই শোচনীয় পর্যায়ে আছে যশোরে। এই অবস্থায় যদি আমরা নিজেরা সচেতন না হই, এই ডেঙ্গুর থেকে বাঁচার জন্য আগে আমাদের সচেতন হতে হবে। এখন থেকেই এই পরিস্থিতি যদি সামাল দেওয়া না যায়, তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকবে এবং এই বাড়ার কারণে মানুষের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় মশা নিধন কার্যক্রম গতিশীল করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করেছেন যশোর পৌরসভার মেয়র। কিছু ভ্যাকুয়াম মেশিন দরকার, কিছু তেল বা ওষুধ দরকার। এগুলো যদি সরকার আমাদের একটা কিছু টাকা বরাদ্দ দেয়, তাতে আমরা আরো বেশি কাজ করতে পারবো, যে ডেঙ্গু হবে না। কিন্তু আমাদের টাকা তো আপনার বেতনের টাকা, ওর ট্যাক্সের টাকা, এইতে বাঁচিয়ে আমরা করছি। স্বাস্থ্য বিভাগের দাবি, ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তারাও কিন্তু এই কাজটি বাড়ি বাড়ি গিয়ে করছে। বিশেষ করে ঘুমানোর সময় যেন তারা অবশ্যই মশারি ব্যবহার করে এবং বাড়ির ভিতরে এবং বাইরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বৃহস্পতিবার পর্যন্ত যশোরে 30 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তালেবান পরিবেষ্টিত কাবুল থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে পাঠানো হচ্ছে 3000 মার্কিন সেনা। এই ঘটনার সাথে ভিয়েতনাম যুদ্ধের শেষে মার্কিন নাগরিকের তড়িঘড়ি করে উদ্ধারের মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। সাইগন থেকে শিক্ষা না নেওয়ায় প্রায় অর্ধ শতাব্দী পরে এবার আফগানিস্তানে হুমকির মুখে মার্কিন নাগরিক ও সহযোগীদের নিরাপত্তা, বলছেন তারা। 1975 সালের 30 এপ্রিল ভিয়েতনাম যুদ্ধ তখন প্রায় শেষের দিকে। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী পৌঁছে গেছে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের উপকণ্ঠে। পরাজয় নিশ্চিত জেনে মার্কিন সেনা, নাগরিক ও সহযোগীদের তড়িঘড়ি করে সাইগন ছাড়ার নির্দেশ দেয়া হয়। তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। উত্তর ভিয়েতনামের যোদ্ধারা সিআইএর ফেলে যাওয়া তালিকা হাতে পেয়ে হত্যা করে প্রায় 30,000 মার্কিন সহযোগীকে। 46 বছর পর আবার যেন একই চিত্র। তালেবানরা মাত্র 10 দিনের ব্যবধানে আফগানিস্তানের সব বড় শহরের দখল নেয়। রাজধানী কাবুল এখন কার্যত অবরুদ্ধ। মার্কিন নাগরিক ও সহযোগীদের নিরাপদে সরিয়ে আনতে তাই আরো সেনা পাঠাচ্ছে বাইডেন প্রশাসন। কাবুল বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে 3000 মার্কিন সেনা। টেকনিক্যাল ও লজিস্টিক সহায়তার জন্য কাতারে পাঠানো হচ্ছে আরো 1000 সেনা। আমেরিকানদের দেশে ফেরা নির্বিঘ্ন করতে 3.5 থেকে 4000 সেনা প্রস্তুত রাখা হচ্ছে কুয়েতে। এছাড়া নিকটবর্তী সমুদ্রে অবস্থান করছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার রোনাল্ড রিগান এবং ইওজিমা। ভিয়েতনামে 1975 সালের ওই অভিযানের নাম ছিল অপারেশন রিক্রুয়েন্ট উন্ড। সে সময় মার্কিন বাহিনীকে সাহায্য করা 7000-এর বেশি ভিয়েতনাম নাগরিককে উদ্ধার করা হয়।
তালেবানের দ্রুত উত্থানে নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আফগানিস্তানে নিযুক্ত দোভাষীরা। বিদেশি সেনারা আফগানিস্তানে শান্তি ফেরাবে এই আশায় আমি কাজে যোগ দিয়েছিলাম। আমার মনে হয়েছে দেশ তালেবান মুক্ত হবে, কিন্তু এখনকার পরিস্থিতি সত্যি উদ্বেগজনক। আফগানিস্তানের মানুষ আর কোনো ভরসা পাচ্ছে না। এরই মধ্যে দোভাষী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ২৫০০ আফগানকে নিরাপদে সরিয়ে আনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও তাদের বাহিনীর সাথে যুক্ত আফগানদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। তবে দোভাষীদের নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি জার্মানি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের অসম্পূর্ণ মূল্যায়নের খেসারত দিচ্ছে আফগানিস্তান। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাবেক নেটো কমান্ডার উইসলে ক্লার্ক। এদিকে চলমান পরিস্থিতিতে আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা করছে যুক্তরাজ্য। মে মাসের প্রথম সপ্তাহে আফগানিস্তান থেকে চূড়ান্ত সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বাড়তে শুরু করে তালেবানের দৌড়। একের পর এক এলাকা চলে যায় জঙ্গিদের দখলে। জুলাই থেকে বাড়তে থাকে তাণ্ডব। ৬ আগস্ট দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নিমিরোজ প্রদেশের রাজধানী জারানস দখল করে তালেবান। এরপর একের পর এক কুন্দুজ, হেরাত, কান্দাহার, লস্করগাহের মতো প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণ হারায় সরকার। অনেক অঞ্চলে কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হয়েছে পরাজয়। আফগানিস্তানের চলমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের অপূর্ণ মূল্যায়নকে দায়ী করছে সাবেক ন্যাটো কমান্ডার উইন্সলে ক্লার্কের মতে ২০ বছরের মার্কিন সামরিক অভিযানের ফলভোগ করছে আফগানিস্তান। এদিকে আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে সেখানে গৃহযুদ্ধের আশঙ্কা করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর সংখ্যা বিশৃঙ্খলার সুযোগে দেশটিতে ঘাঁটি কাটতে পারে আল কায়দা। তেমনটি হলে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি হুমকির মুখে পড়বে গোটা বিশ্বের স্থিতিশীলতা। তালেবান ও সেনাবাহিনীর সহিংসতায় আফগানিস্তানের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ৩ লাখের বেশি। এর মধ্যে ৭২,০০০ই শিশু। মানবেতর পরিস্থিতি এড়াতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসেবে ১ মাসের দেশটিতে নিহত হয়েছে ১,০০০-এর বেশি বেসামরিক নাগরিক। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত এক সপ্তাহে বিশ্বে করোনা সংক্রমণের হার বেড়েছে ৩% আর মৃত্যুর হার ২%। যুক্তরাষ্ট্রে আবারও দেখা দিয়েছে করোনা তীব্র সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১,৫৫,০০০ নতুন রোগী। মৃত্যু হয়েছে ৭৬৯ জনের। এদিকে বিশ্বজুড়ে করোনায় মারা গেছে আরও ১০,০০০ মানুষ। নতুন শনাক্ত ৭,২১,০০০। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৩,৫৭,০০০ আর মোট আক্রান্ত ২০,৬৯,০০,০০০ বেশি। ইন্দোনেশিয়ায় একদিনে ১,৪৩২ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৩০,৭৮৮ জন। ব্রাজিলে একদিনে ৯২৬ জনের মৃত্যু হয়েছে। ইরানে ৩৯,০০০-এর বেশি মানুষের দেহে নতুন করে মিলেছে করোনার উপস্থিতি। সেখানে এক সপ্তাহে শনাক্তের হার বেড়েছে ১০ ভাগ আর মৃত্যু বেড়েছে ৩৩%। এদিকে ইসরায়েলে বুস্টার ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। শুরু হলো ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। শীর্ষ ৩ ঘরোয়া লিগের লড়াই জমজমাট থাকবে আগামী কয়েক মাস। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দিনই চমক দেখিয়েছে নবাগত দল ব্রেন্টফোর্ড। ৭৪ বছর পর লিগে ফিরে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে আর্সেনালের জালে বল পাঠান সার্জি কানোস। ৬৫ মিনিটে সুযোগ পেয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় গানাররা। ৭৩ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্রেন্টফোর্ডকে ঐতিহাসিক জয় এনে দেন ক্রিশ্চিয়ান নোগার্ড। এদিকে বুন্দেসলিগা লেভানডস্কির একমাত্র গোলে হার এড়িয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বরুসিয়া পার্কে ম্যাচের ১০ মিনিটে আলাসান প্লিয়ার গোলে এগিয়ে যায় মনশেনগ্লাডবাখ। তবে বিরতির আগেই দলকে সমতায় ফেরান লেভানডস্কি। আর লা লিগায় ঘরের মাঠে গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এদিকে প্যারিস থেকে পাওয়া খবরে হতাশ ভক্তরা। আজ স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না পিএসজির নতুন সুপারস্টার লিওনেল মেসির। এই ছিল এখনকার বিরোধীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।